আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনারা শুনছেন শাখাওয়াত অডিও বুক স্টুডিও। ওসমানী সুলতান বা শাসকদের গোপনীয় বা অজানা অধ্যায়। খলিফা সেলিম বা ওসমানীয় ওয়াহদাতুল উজুদ, প্রথম খলিফা সেলিম আল জব্বার, শাসনামল 1512 খ্রিস্টাব্দ থেকে 1520 খ্রিস্টাব্দ। তিনি যেন মোহাম্মদী বিশ্বের দ্বার উন্মোচন করতে যাচ্ছিলেন ইয়াহিয়া কামাল। ওই সময়ের বিখ্যাত ইতিহাসবিদ ফার্নেল ব্রাউলিলের আলোচনায় বা পর্যালোচনায় একটি নিখুঁত তত্ত্ব হলো, ওসমানীয়দের ইতিহাসে ইস্তাম্বুল বিজয়ের পর সবচেয়ে বড় দ্বিতীয় বিজয় ছিল 1516 থেকে 1516 সালে খলিফা সালিম আল জব্বার কর্তৃক সিরিয়া ও মিশর বিজয়। এই অভিযানের ফলে ওসমানীয় অর্থনীতিতে নিজের পায়ের উপর কয়েক শতাব্দীকাল ধরে সুস্থির ছিল। খলিফা সালিম জব্বার তার রণকৌশল পরিবর্তন করে যুদ্ধের মুখ ইউরোপের বদলে এশিয়া ও আফ্রিকার সাফাবি ও মামলুক রাষ্ট্রের দিকে ঘুরিয়ে দেন। এর ফলে প্রাচ্যের 200 প্রাচীন সভ্যতার জ্ঞান, গরিমা, সংস্কৃতির সংস্পর্শে আসার দুয়ার খুলে যায়। ওসমানীয় সভ্যতার সবচেয়ে উন্নত যুগ প্রস্ফুটিত হওয়ার পেছনে এর গভীর প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। ঐতিহাসিক সূত্র মতে খলিফা সালিম জব্বার ছিলেন তুলনামূলক দীর্ঘকায়, পুরু হাড় বিশিষ্ট অঙ্গপ্রত্যঙ্গের অধিকারী। তীক্ষ্ণ দৃষ্টি, কালো জোড়া বক্র ভ্রু, মোটা নাক, পুরু গুফ ও পাতলা দাড়ি, বিশাল মাথা ও গোলাকার চেহারা। তিনি দেখতে চমৎকার ছিলেন। ভরাট বাদামি দেহের নিম্নাংশ উর্ধ্বাংশের চেয়ে লম্বা ছিল। এই ধরনের দৈহিক কাঠামো আমরা আগে সুলতানদের বেলাতেও দেখতে পেয়েছি। সোলাক জাদার ঐতিহাসিক তথ্য অনুযায়ী তিনি ছিলেন মধ্যম আকৃতির মোটাসোটা মানুষ। ধবধবে সাদা দাঁতগুলো মুক্তার মতো জলজল ছিল। ধনুকাকৃতির ব্রু, শক্তিশালী মাংসপেশী ও ব্রু চেহারা ব্যক্তি ছিলেন। আরব ঐতিহাসিক ইবনে ইয়াস, যিনি তার সাথে কায়রো সফরে সঙ্গী ছিলেন এবং ভালোভাবে থেকেছেন, এর মধ্যে তিনি ছিলেন শুশ্রবিহীন, উজ্জ্বল শ্যামল ত্বক ও স্বাভাবিকের তুলনায় দীর্ঘকায়, স্থূল নাক, প্রশস্ত চোখ ও সংক্ষিপ্ত কাঠামোতে পিঠে একটু ঝুঁকে থাকত। তাছাড়া তিনি ছিলেন অত্যন্ত দ্রুতগতির চটপটে মানুষ। কায়রো প্রবেশকালে তার মাথায় ছিল ছোট্ট একটি পাগড়ি ও গায়ে ছিল রেশমে আলখেল্লা। সূত্রমতে তার দৃষ্টি মানুষের মনে প্রভাব ফেলত। তীক্ষ্ণ মেধা ও প্রতিক্রিয়ার কারণে তিনি প্রায় একই শব্দ বারবার পুনরাবৃত্তি করতেন। তোপকাপি জাদুঘরে তার নামে সংরক্ষিত চিত্রে দেখা যায় তার বাম কানের মুক্তার দুল আছে, কিন্তু ঐতিহাসিকভাবে প্রমাণিত নয় যে তিনি দুল পড়তেন। তবে তিনি রূপার দুল পড়তেন বর্মে একটি বর্ণনা পাওয়া যায়। অনেকেই আবার চিত্রটি শাহ ইসমাইলের বলে দাবি করে থাকেন, কারণ চিত্রের ব্যক্তিটির মাথার মুকুটের 12টি খাস কাটা পাথর আছে, কিন্তু 18 শতকের আগে প্রাচ্যে এই ধরনের রত্নখচিত মুকুটের চল ছিল না। বরং মুকুটে পাগড়ির উপর রাখা হতো, আর মুকুট দামি পাথর বিশিষ্ট পাখির পলক দ্বারা সাজানো হতো। তার জীবনতা ছিল তার পিতার মতোই। সেলিম জব্বার সাধারণ জীবনযাপন পছন্দ করতেন, বাহ্যিক রূপের গুরুত্ব দিতেন না। একেবারে সুরম্য ও চোখ দাদানো প্রাসাদ নির্মাণ করে অপচয় করা থেকে বেঁচে থাকতেন। তিনি একমাত্র যে জিনিসটা চাইতেন তা হলো রাষ্ট্রীয় ভাণ্ডার যেন স্থিতিশীল ও সমৃদ্ধ থাকে। একদিন প্রধান রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ আব্দুস সালাম বেগ সার্কেচি থেকে সেরেবুর্নো এর মধ্যে সৈকতে একটি সাদামাটা প্রাসাদ নির্মাণের প্রকল্প শুরু করেন, কিন্তু আব্দুস সালাম প্রাসাদটি বেশ জাঁকজমক করে নির্মাণ করেন। খলিফা সালিম জব্বার প্রাসাদ প্রদর্শন করতে এসে জমকালো আয়োজন দেখে বিমর্ষ হয়ে গেলেন। তিনি তখনই কোষাধ্যক্ষকে দেখে তিরস্কার করে বলেন, আমি তোমাকে এমন একটি ঘর বানাতে বলেছি যার ছায় আশ্রয় নিতে পারলেই হলো, আমি তোমাকে এসব অপচয়ের নির্দেশ দিইনি। এই কঠিন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে কোষাধ্যক্ষ মুখ ফসকে বলে ফেলেন, এর বাড়তি সবকিছু আমি নিজের অর্থে করেছি এবং তা আপনাকে উপহার দিতে ইচ্ছে করেছি। আশা করছি আপনি তা গ্রহণ করবেন। এই কথা শোনার পর জব্বারের রাগ কিছুটা প্রশমিত হলো। জ্ঞান ও কারিগরি শিক্ষার লীলাভূমি হিসেবে পরিচিত আসামিয়াতে জব্বার লালিত পালিত হয়। সৃজনশীল বিষয়ে তার শখ ছিল। তিনি ফার্সি, আরবি, তাতারি ভাষা রপ্ত করেছিলেন। লাতিফি বলেন, ফার্সি ভাষায় কথোপকথনে তার প্রচুর আগ্রহ ছিল। এছাড়া তার স্বভাব চরিত্র ছিল নির্মল ও তিনি ছিলেন সত্যের উপর অটল। তিনি পার্সিয়ান মূল্যবোধের কাছাকাছি থাকার চেষ্টা করতেন। আমরা আরও জানতে পেরেছি তিনি দাবা খেলার ওস্তাদ ছিলেন। তার পিতা ও দাদার মতো তিনিও ব্যক্তিগতভাবে কাব্যের প্রতি সংবেদনশীল ছিলেন। ফার্সি ভাষায় 300 প্রেমের কাব্য সংকলিত তার একটি কাব্যগ্রন্থ আছে। গ্রন্থটি 1890 সালে ইস্তাম্বুল থেকে ছাপা হয়। সুলতান দ্বিতীয় বা খলিফা দ্বিতীয় আব্দুল হামিদের সাথে জার্মান কাইজার দ্বিতীয় ইলহামের অন্তরঙ্গ সম্পর্কের সময় প্রফেসর হর্ন গ্রন্থটি বড় পরিসরে ছাপানোর দায়িত্ব নেন। 1904 সালে গ্রন্থটির 500 সোনালী কপি মুদ্রিত হয়। খলিফা আব্দুল হামিদের কাছে এর একটি সৌজন্য করে পাঠানো হয়। গ্রন্থটি তুর্কি ভাষাতেও অনুদিত হয়। খলিফা জব্বার একমাত্র ওসমানী শাসক পরিবারের সুলতান বা খলিফা যার পূর্ণাঙ্গ ফার্সি মহাকাব্য আছে। কাব্য সম্রাট লতিফি বা ইতিহাসবেত্তা সোলাকজাতার মতে জব্বার কোনোদিন তুর্কি ভাষায় কবিতা লিখেননি। তাই মুস অঞ্চলের জলাধারের পথায় খোদাইকৃত নেকড়েকে বিন্দুমাত্র সুযোগ দিও না হে রাখাল। তুর্কি কবিতা শুধু তার লিখিত নয়। এই বিষয়ে লতির বক্তব্য হচ্ছে যে জব্বারের নামে প্রচলিত তুর্কি কবিতাগুলো অধিকাংশ হয়তো কোনো লোক তার নাম করে অথবা নিজেরা লিখে তার বলে প্রচারণা চালিয়েছে। খলিফা সালিম আল জব্বার কবিতার ক্ষেত্রে তার সালিমি ছদ্মনাম ব্যবহার করতেন। দাবি করা হয় এই ছদ্মনাম আরও একজন কবি আছেন, তবে কবিতাগুলো জব্বারের প্রমাণিত কাব্যের ধাঁচের সাথে তুলনা ও পরীক্ষা নিরীক্ষার পর তার জব্বারের বলে সাব্যস্ত হয়েছে। তবে কিছু কিছু কবিতা যা তার নামে ছড়িয়ে পড়েছে, যেমন পৃথিবী আমার চোখে যা দেখিয়েছে তা খুব ভয়ঙ্কর, এখন দু চোখে অশ্রুর বদলে বয়ে চলে রক্তের নহর, আমার সম্মুখে থাবা ধরে রাখা সিংহের
কাব্য প্রবল দৃষ্টির সামনে পৃথিবী আমাকে করেছে রোগাক্রান্ত। এই কবিতা যেমন আদতে তার রচিত না, নিম্নোক্ত কবিতাটিও তার না, কিন্তু তার নামে ছড়ানো হয়। কবি জগতের অভিজ্ঞ বিশেষজ্ঞ লতিফ জানিয়েছেন, এই কবিতা মূলত কবি নাসরির। আমার কাছে এই বৃদ্ধ পৃথিবী ছাড়া আর কোনো খেলনা নয়, যে প্রতি রাতে আসে স্বর্ণখচিত 200 জামার আবরণে। এই কবিতাগুলো যদিও জব্বার নয়, কিন্তু তার কবিতার সাথে কোনো সাদৃশ্য রাখে। ওসমানী বা জব্বার ওসমানীয় খলিফাদের মধ্যে প্রথম শাসক, যিনি অত্যাধিক পড়াশোনার কারণে তার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায়। পরে তিনি চশমা ব্যবহার করতে শুরু করেন। প্রতি রাতে তিনি 3 থেকে 4 ঘন্টা ঘুম তার জন্য যথেষ্ট হতো। বাকি সময়টুকু তিনি লেখালেখি ও পড়াশোনা ব্যয় করতেন। আরেকটি বিষয় হলো, তিনি শেখ মক্কি এফেন্দিকে ইবনুল আরাবির ওয়াহদাতুল উজুদ দর্শনের সমর্থনে লেখার জন্য নির্দেশ দিয়েছিলেন। এই দায়িত্বের ফলে তিনি আল জুনুবুল গারবি নামক গ্রন্থ প্রণয়ন করেন। মিশর অভিযান ও ইস্তাম্বুলে ফিরে আসার প্রাক্কালে তিনি শাইখুল ইসলাম ইবনে কামালকে ইবনে তাগরিরি বুর্দির আন-নুজুম ওয়াল জাহিরা কিতাবটি অনুবাদ করার দায়িত্ব দেন এবং তাকে সফরের প্রতি বিরতি একটি করে ইস্তাম্বুলের পূর্বক্তা পাঠ করতে শোনাতে থাকেন। এখানে কয়েকটি কথা গবেষণা উপযোগী। তা হলো, শাইখুল ইসলাম ইবনে কামাল ওয়াহদাতুল উজুদ দর্শনটি অধ্যয়ন করে তা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করেছিলেন। এছাড়াও তিনি দামেশকে ইবনুল আরাবির কবরের উপর সৌধ নির্মাণের আবেদন জানিয়েছিলেন। বর্ণিত আছে, মিশর জয়লাভের পর সুলতান খলিফা জব্বার হিন্দুস্তান ও চীনের মানচিত্র অঙ্কনের নির্দেশ দিয়েছিলেন। তাহলে কি মিশরের পর হিন্দুস্তান ও চীনের দিকে তার পরবর্তী লক্ষ্য ছিল? মিশরীয় ঐতিহাসিক ইবনে ইয়াস বর্ণনা করেন, খলিফা জব্বার কায়রো থেকে ফেরার পথে তার সাথে একদল ছায়াচিত্র অভিনেতা নিয়ে আসেন তার পুত্র সুলাইমানের খুশি ও বিনোদনের জন্য। এর ফলে সুলতান সালিম বা খলিফা প্রথম সালিম তুর্কির সংস্কৃতিতে এই বিনোদন ব্যবস্থা যোগ করেন। তার সহদর ভাই কুরকুতের মতো এত বেশি পরিমাণ না হলেও বাদনার প্রতি খলিফা জব্বারেও যোগ ছিল। এমনকি তিনি তাবরিজ থেকে তার সাথে করে আজারবাইজানি বাদক দল এনেছিলেন। আমরা দেখব, চতুর্থ মুরাদ তিব্রিজ বা তাবরিজ থেকে কিছু সুর সম্রাট এনেছিলেন। সালিম জব্বারের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ইতিহাস পাঠ ছিল। প্রাচ্য মঙ্গলদের যুদ্ধ ও হানাহানের ইতিহাস নির্ভর গ্রন্থ তারিখুল ওয়াসাফ সবসময় তার হাতেই থাকত। মিশর অভিযানের সময় বেদুইন ডাকাতরা বইটি ছিনিয়ে নিতে তিনি অনেক আফসোস করেন। মিশর বিজয়ের পর দ্রুত লিখতে পারে এমন নাম করা একজন লেখকের সন্ধান পান। তাকে তারিখুল ওয়াসাফ লিখে তিনি অনুরোধ করেন। বইটির অনুলিখন শেষ না হওয়া পর্যন্ত তিনি তাকে ভাড়া করে নেন। তেমনি সালিম জব্বার মানিসায় অবস্থিত তার ভাই কুরকুতের গ্রন্থাগার তৎকালীন প্রাসাদে স্থানান্তরের আদেশ জারি করেন। এই পদক্ষেপ নিঃসন্দেহে তার পড়াশোনার প্রতি আগ্রহের দিকটি তুলে ধরে। তিনি তার বৈঠকে ওলামা ও কবিদের উপস্থিতি পছন্দ করতেন। তার আসরগুলোতে উপস্থিত হতেন এমন ব্যক্তিত্বের মধ্যে কয়েকজন নাম হলো আলী আফিন্দি, আজজান বিলি, কামাল পাশা জাদা, ইদ্রিস তাবলুসি, তার ওস্তাদ হালিমি আফিন্দি, জ্ঞানী ও চিন্তাবিদ জাফর চিলবি তাজ জাদা। আর কবিদের মধ্যে আহি ও রুমানি অন্যতম। সালিম জব্বার নোংরা আলাপ ও হাসি ঠাট্টা পছন্দ করতেন। সাবলীলতা ওলামা ও শিল্পীদের সাথে আলাপ ও আলোচনা ভালোবাসতেন। পোশাক ও সাজসজ্জা নিয়ে মোটেও মাথা ঘামাতেন না। পোশাক পুরানো হয়ে গেলেও তা ফেলে দিতেন না। তার সমসাময়িক হাবসবার্গ সাম্রাজ্যের চার্লিমানের পাওলো জিউভিউ বলেন, তিনি পানাহার ও হাসির কৌতুক খুবই মিতব্যয়ী। শৈশবে তিনি ধনুক নির্মাণ ও তীরন্দাজ খুব ভালোভাবে রপ্ত করেন। সর্বজন গৃহীত কথা হলো, তিনি ছিলেন একজন কিংবদন্তি শিকারী। তার একটি শিকার অভিযান কয়েক মাসের মতো হতো। এই গুণটি তার পুত্র সুলাইমানও পেয়েছিল। তরবারি চালনায় তিনি যে চৌকস ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। নীল নদের তীরে তিনি এক কোপে একটি কুমিরকে দ্বিখণ্ডিত করেছিলেন। দেখুন বহুল প্রচলিত বিখ্যাত হামারনামা চিত্র সিরাতুল মহারাত। খলিফা সালিম জব্বারের সংগ্রহশালা ছিল। বিভিন্ন দামি স্মারক সংগ্রহের নেশা ছিল তার। সিরিয়া ও মিশর থেকে পাওয়া বিভিন্ন দামি ও পবিত্র বস্তু তিনি তুপকাতি প্রাসাদে মূল্যবান সংগ্রহের স্থানে রেখেছিলেন। কায়রোর মামলুকদের থেকে পাওয়া পোড়ামাটির ফলকের বিশাল খণ্ড কায়রোর বাজার থেকে সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন, যা এখনও তুপকাতি প্রাসাদে রয়েছে। খলিফা সালিম জব্বার যখন অমুসলিমদের হাত থেকে দুই পবিত্র নগরী মক্কা ও মদিনাকে রক্ষার্থে তা ওসমানী খেলাফতে অন্তর্ভুক্ত করেন, তখন তার জন্য প্রস্তাবিত হাকিমুল হারামাইন শরীফাইন পদবি প্রত্যাখ্যান করেন। হাকিম শব্দের পরিবর্তে খাদিম শব্দযোগ পদবি পরিমার্জন করেন। ফলে তার পদবি হয় খাদিমুল হারামাইন আশ-শরীফাইন। বলা হয়, সেই সময় আবেগে তিনি কেঁদেছিলেন। তার সময়ে কাবার গিলাফ প্রস্তুতির দায়িত্ব মামলুকদের থেকে প্রথমে ওসমানীদের হাতে আসে। এই গিলাফ নির্মাণের জন্য তিনি কায়রোর বেশ কয়েকটি গ্রাম ওয়াকফ করে দেন। সেই থেকে কাবার গিলাফ তৈরির খেদমত প্রথম বিশ্বযুদ্ধের পর তাদের হাত থেকে মক্কা মদিনা হাতছাড়া হওয়ার আগ পর্যন্ত ওসমানীয় খিলাফতের অধীনে ছিল। অন্য একটি অবাক করা তথ্য হলো, তিনি হারাম শরীফের জন্য বিশেষ মোমবাতি তৈরির নির্দেশ দিয়েছিলেন। সাবারস্তি তিমি মাছের তেল থেকে নির্মিত সাফেদ মোমের সাথে কাপড় মিশিয়ে তৈরি করা হতো এই কাপুর মোম নামের মোমবাতি। কিছু তথ্য অনুযায়ী বা কিছু ঐতিহাসিক সূত্র অনুযায়ী দাবি করা হয়, সালিম আল জব্বার ছিলেন মৌলভী তরিকতের অনুসারী। সিরিয়া অভিযানের সময় তিনি কুনিয়ায় মৌলানা আর কবর জিয়ারত করেন। 1514 সালে খলিফা সালিম কুষ্ঠরোগীদের জন্য কুরজা আহমেদ কবরস্থানের পাশে
আদালা পরিচর্যা কেন্দ্র নির্মাণের নির্দেশ দেন। জায়গাটি মিসকিনদের খানকা নামে পরিচিত। কুষ্ঠরোগীদের জন্য সেখানে 1948 সাল অর্থাৎ যে বছর তা ভেঙে ফেলা হয় সে পর্যন্ত সেবা চালু ছিল। খলিফা সালিম জব্বারের মাত্র 8 বছরের স্বর্ণোজ্জ্বল শাসনামলকে শাইখুল ইসলাম কামাল পাশা দাদা নিম্নোক্ত পাঙ্গক্তিতে তুলতে বা তুলনা করেছেন বিদ্যুৎ ঝলকের সাথে। তার যুগ মহাকালের তেজস্বী সূর্যের মতো, যার ছায়া সুদীর্ঘ তবে ক্ষণ সংক্ষিপ্ত, যতদিন তরবারি থাকবে কুশমুক্ত। ঐতিহাসিক বর্ণনার ভাষ্য অনুযায়ী খলিফা সালিম আল জব্বারের পোশাকৃতি নিয়ে বিলাসিতা ছিল না। জামা ময়লা হলেও তিনি সচরাচর পাল্টাতেন না। ফলে তার রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ ও সভাসদরা তার উপস্থিতি জাঁকজমক কিংবা নতুন পোশাক পরিধান করতে লজ্জাবোধ করতেন। তার পোশাক অতি রঞ্জিত ময়লা থেকে যাওয়ার পরেও কেউ দুঃসাহস করে তাকে এই ব্যাপারে কিছু বলতে পারত না। একদিন খলিফা সভাসদদের সবার পোশাকই নোংরা হয়েছিল। এমত অবস্থায় সংবাদ এলো এক অমুসলিম রাষ্ট্রদূত আসছেন খলিফার সাথে দেখা করতে। প্রথম উজির এই সুযোগটি গ্রহণ করে খলিফার সামনে গিয়ে ভীত স্বরে বললেন, সৈয়দুনা, এইসব কাফেরের দল মাথামোটা সংকীর্ণতা, তারা বাহ্যিক রূপ দিয়ে বিচার করে, দৃশ্যমান বিষয়ে গুরুত্ব দেয় না বা বাহ্যিক বিষয়ে গুরুত্ব দেয়। তাই ভালো হয়। খলিফা জব্বার তার উদ্দেশ্য বুঝতে পেরে তাকে থামিয়ে দিয়ে বলেন, হ্যাঁ ঠিক আছে, এটা করা যাক, তোমরাও তোমাদের নতুন নতুন জামা পরে এসো। মন্ত্রী পরিষদ খুশিতে গদগদ হয়ে নতুন জামা কাপড় পরতে চলে গেল। খলিফা একটি কোষমুক্ত তরবারি সিংহাসনের খুঁটিতে ঠেস দিয়ে রাখার নির্দেশ দেন। সবকিছুর প্রস্তুতি গ্রহণ করা হলো। নতুন নতুন জামা পরিহিত সভাসদরা সিংহাসনের চারপাশে বসে অপেক্ষা করতে লাগলেন। হঠাৎ খলিফা সালিম জব্বার উদয় হলেন, কিন্তু একই, তার গায়ে যে জীর্ণ পোশাক। ভয়ে সভাসদদের মুখে হা হয়ে গেল। চিরকুট সহ তাদের সাদা দাড়ি বুকের উপর ঝুলে পড়ল। ঠিক সেই মুহূর্তে রাষ্ট্রদূত প্রবেশ করে খলিফার সামনে উপস্থিত হলো। বড় বড় ব্যক্তিরা যার সামনে দাঁড়িয়ে কাঁপতে থাকে। রাষ্ট্রদূত সেই সুলতান বা খলিফা জব্বারের সামনে মাথা নুয়ে দাঁড়ালেন, যেন ভয়ে তার দেহ দুখণ্ডিত হয়ে হেলে পড়বে। আনুষ্ঠানিকতা ও আলাপ শেষে তিনি বিদায় নিলেন। তখন খলিফা জব্বার সভাসদদের নির্দেশ দিলেন, যাও গিয়ে এই রাষ্ট্রদূতকে জিজ্ঞেস করো, খলিফার পোশাক আশাক তোমার কেমন লেগেছে। সভাসদরা দৌড়ে গিয়ে রাষ্ট্রদূতকে উক্ত প্রশ্ন করে সেই উত্তর তারা পেল। তা হলো, আমার তো মহান শাসকের দেখার সুযোগ হয়নি। সারাক্ষণ আমার চোখ আটকে ছিল সিংহাসনে ঠেস দিয়ে রাখা উন্মুক্ত তরবারি দিকে, এছাড়া কিছু দেখতে পাইনি আমি। যখন এই কথা খলিফাকে বলা হলো, তখন তিনি সেই কুশমুক্ত ধারালো তরবারির দিকে ইঙ্গিত করে বললেন, যতদিন আমাদের ধারালো তরবারি কুশমুক্ত থাকবে, কাফেরদের চোখ আমাদের পোশাক ফুরসত পাবে না, সেদিকে খেয়াল দেওয়ারও সুযোগ পাবে না। আল্লাহ আমাদের এমন দিন না দেখান যেদিন আমাদের তরবারি কুশমুক্ত থাকবে না, বতা হয়ে যাবে, আর আমরা আমাদের পোশাকের এই বাহ্যিক রূপ দিয়ে ব্যস্ত হয়ে যাব। কারণ যেদিন কাফেররা তোমার দুনিয়া থেকে চোখ ফিরিয়ে নিয়ে ওসমানী খেলাফতের উপর নিবদ্ধ করবে, অর্থাৎ যতদিন পর্যন্ত ওসমানীয় শাসক পরিবার পবিত্র জিহাদের পবিত্র রাস্তায় হাঁটবে, ততদিন পর্যন্ত ওসমানীয় শাসক বা খেলাফতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রকারীদের সকল প্রচেষ্টা ব্যর্থ চেষ্টায় রূপান্তরিত হবে। ইতিহাসও তাই আমরা দেখতে পাই, যতদিন পর্যন্ত ওসমানীয় শাসক খলিফারা পবিত্র জিহাদের ঝান্ডা সমন্বিত রেখেছেন, ততদিন পর্যন্ত এই খেলাফত ব্যবস্থার উন্নতি শীর্ষ চূড়ায় পৌঁছে গেছে।